গুড মর্নিং স্টুডেন্ট, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। ঠিক আছে, আমরা বায়োলজির যে সেশনটা করছিলাম 20 কোশ্চেনের যে সেশনটা করছিলাম আমরা, ঠিক আছে, সেটা আজকে কন্টিনিউ করছি। ঠিক আছে, তো সেখানে আমরা কি দেখছি, 20টা করে কোশ্চেন করছি আমরা, মোস্ট ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন। তো তোমরা যেমনটা জানো, তোমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের হেড অফিস হচ্ছে বালুরঘাটে। ঠিক আছে, আমাদের এখানে কী কী বিষয় পড়ানো হয়ে থাকে, যেমন এসএসসি জিডি আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, এএনএম জিএনএম, ওয়েস্ট বেঙ্গল টেট এবং পিএসসি ক্লার্কশিপ। তাছাড়া আরও অনেক সরকারি পরীক্ষার জন্য পড়ানো হয়ে থাকে। তোমরা যদি আমাদের অফলাইন সেন্টারে এসে ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা। এই ব্রাঞ্চের আশেপাশে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং অফলাইনে এসে পিওর টিচারের কাছে একদম সুন্দরভাবে বুঝিয়ে নিয়ে তোমরা কিন্তু কোচিং করতে পারো। ঠিক আছে, তার জন্য তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই দুটো নম্বরে, 7384198320, 8436913684। অবশ্যই যোগাযোগ করবে। বিস্তারিত জানতে এই নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারো। শুধু আমাদের ছেলে মেয়েদের থাকা খাওয়ার সুবিধা আছে, অর্থাৎ হস্টেলের সুবিধা আছে। হোস্টেলের সুবিধা একমাত্র কোথায় আছে? বালুরঘাট ব্রাঞ্চে আছে, যেটা আমাদের হেড অফিস। তাছাড়া যেসব আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, গঙ্গারামপুর, তপন, কালিয়াগঞ্জ, মালদা, এগুলোতে থাকা খাওয়ার সুবিধা নেই। এই যে বালুরঘাট ব্রাঞ্চ আছে, এই বালুরঘাট ব্রাঞ্চে ছেলে মেয়ে উভয় থেকে খাওয়া দাওয়া এখান থেকেই দেওয়া হয়। ঠিক আছে, এখানেই তোমরা থাকা থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, তোমরা বিস্তারিত জানতে অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করবে। তারপর আজকে পড়া শুরু করি। এএনএম জিএনএমের যে বায়োলজি ক্লাসটা চলছিল, ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 20 কোশ্চেন শুরু করি। তার আগে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে তোমাদের যে এই স্মার্ট বুকটা আমরা লঞ্চ করেছি, এটা একটা স্মার্ট বুক। ঠিক আছে, এই একটা স্মার্ট বুক আমরা লঞ্চ করেছি। এই স্মার্ট বুকে কি আছে? 30টা মক টেস্ট আছে। তার মধ্যে কি আছে? 3000টা প্রশ্ন আছে। 30টা মক টেস্টের মধ্যে 3000টা প্রশ্ন ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বইটা তোমরা কোথায় পাবে? অ্যামাজনে পাবে, ফ্লিপকার্টে পাবে, মিশোতে পাবে। এই বইটা কেনার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট গিয়ে বইটা কিনে নিতে পারো। ঠিক আছে, অবশ্যই একবার কিনে দেখো, বইটা খুব ভালো। ঠিক আছে, পড়াটা শুরু করি তাহলে। আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতা হলো। 1 নম্বর অপশান উপযোজন, 2 নম্বর অপশান উদ্দীপক, 3 নম্বর অপশান সংবেদনশীলতা, 4 নম্বর হচ্ছে আত্মীকরণ। তাহলে 4টা অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতা হলো উপযোজন, উদ্দীপক, সংবেদনশীলতা, আত্মীকরণ। তাহলে কী করবো এখান থেকে? অপশানটা দেখো, আমি তোমাদের একটা জিনিস ভালো করে বলে দিই, তোমরা এখান থেকে সোজাসুজি উত্তরটা করে নিতে পারো। ঠিক আছে, যে পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে, ঠিক আছে, পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া প্রদানের ক্ষমতাই হলো সংবেদনশীলতা। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা কী হয়ে যাবে? সংবেদনশীলতা হয়ে যাবে অ্যান্সার। উদ্দীপক হবে না, উপযোজনও হবে না, আর আত্মীকরণও হবে না। বুঝা গেল? তাহলে সংবেদনশীলতা হচ্ছে অ্যান্সার। সাড়া প্রদানের যে ক্ষমতা সেটা কী হচ্ছে? সংবেদনশীলতা। এটা তোমরা সকলে জানো। পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানের সাহায্য করে তাদের কি বলে? ঠিক আছে, পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানের সাহায্য করে তাদের বলে 1 নম্বর অপশন যদি বলি শক্তি, 2 বল, উদ্দীপক, অভিযোজন, 4 নম্বর অপশন অভিযোজন। তাহলে কি হবে? পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানের সাহায্য করে তাদের কি বলে? আচ্ছা, শনাক্ত হয় যেসব পরিবর্তন শনাক্ত এবং সাড়া প্রদান সাহায্য করে তাদের কি বলে? আচ্ছা, শক্তি তো হবে না, এটা তো আগেই কাটা চলে যাচ্ছে। বল হবে না, অভিযোজন তো হয় না, অভিযোজনের কথা এখানে আসবেই না। সাড়া প্রদানের কথাতে যখন অভিযোজন আসে তো অভিযোজন আসবে না, এখানে অ্যান্সারটা হয়ে যাবে উদ্দীপক। ঠিক আছে, এগুলো হচ্ছে ইজি কোশ্চিন, ঠিক আছে, এগুলো করার চেষ্টা করো, পারবে তোমরা। উদ্দীপক হলো এক ধরনের সংবেদন, প্রত্যক্ষণ, সাড়া, শক্তি। তাহলে উদ্দীপক এক ধরনের কি? সংবেদন, প্রত্যক্ষণ, সাড়া না শক্তি? তাহলে এখানে আমরা 4টা জিনিস দেখতে পাচ্ছি। তাহলে উদ্দীপক হলো এক ধরনের কি হবে এখানে?
দেখো উদ্দীপক হলো এক ধরনের সংবেদন, ঠিক আছে। প্রত্যক্ষণ হবে না, সাড়া হবে না, শক্তি হবে না, ঠিক আছে। শক্তি তো হচ্ছেই না, এটা তো আগেই কাটা পড়ে যাচ্ছে, তো সংবেদন হবে অ্যান্সার, ঠিক আছে। উদ্দীপক হলো এক ধরনের সংবেদন। পরের প্রশ্ন দেখো, সংবেদনশীলতা দেখা যায় কাদের মধ্যে? কেবল প্রাণীতে, কেবল উদ্ভিদে? এই প্রশ্নটা তোমরা ভাবো, একটু ভালো করে ভাবলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। সংবেদনশীলতা কোথায় দেখা যায়? প্রাণীতে দেখা যায়, উদ্ভিদে দেখা যায়, না উদ্ভিদ প্রাণী উভয়, না এদের কোনোটিতে নয়? আচ্ছা, সংবেদনশীলতা দেখা যায় প্রাণী এবং উদ্ভিদ, আমরা কি দুটাই বলতে পারবো, না শুধু প্রাণী, না কেবল উদ্ভিদ বলতে পারবো, না এদের মধ্যে কোনোটিতে হয় না? আচ্ছা, সংবেদনশীলতা, গাছ কি সংবেদনশীলতা, অর্থাৎ উদ্ভিদ কি সংবেদনশীল? উদ্ভিদ সংবেদনশীল, প্রাণী তো সংবেদনশীল, আমরা তো জানি। উদ্ভিদ কি সংবেদনশীল? হ্যাঁ, উদ্ভিদও সংবেদনশীল, ঠিক আছে। তাহলে উদ্ভিদ যদি সংবেদনশীল হয় তাহলে অ্যান্সারটা হয়ে যাবে প্রাণী এবং উদ্ভিদ উভয় সংবেদনশীল, ঠিক আছে, উভয় হবে এখানে অ্যান্সার। বুঝে গেল? পরের প্রশ্ন দেখো, হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন বেলিস, স্টার্লিং, কোরোসাও, ওয়েট এবং জগদীশচন্দ্র বসু। হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা কীভাবে বার করব, তোমার কি মনে হচ্ছে? এই প্রশ্নটার উত্তরটা কি হতে চলেছে? সবথেকে সোজা একটা কোশ্চেন এটা একটা, হরমোন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? তো আমরা কি জানি, জগদীশচন্দ্র বসু তো এর ক্ষেত্রে যুক্তই নয়, হরমোনের ক্ষেত্রে জগদীশচন্দ্র তো বসু যুক্তই নয়, ওয়েটসও যুক্ত নয়, ঠিক আছে। এখানে যুক্ত হচ্ছে বেলিস ও স্টার্লিং, ঠিক আছে। এই অ্যান্সারটা হবে সঠিক। করসাও হবে না, ওয়েটও হচ্ছে না। তাহলে বেলিস ও স্টার্লিং হয় এই হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন, ঠিক আছে। পরের প্রশ্নতে চলে যাই। দেখো, হরমোন হলো কি একটি উৎসেচক? হরমোন কি উৎসেচক কোনোদিনও হয়েছিল? না। গ্রাহক? না। রাসায়নিক সমন্বয়কারী? না ভৌত সমন্বয়কারী? হরমোন ভৌত সমন্বয়কারী? না, হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়কারী, তাহলে ভৌত সমন্বয়কারী না, ঠিক আছে। তারপর চলে দেখো, একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হলো। এখানে প্রশ্নটা হয়তো একটু ভুল আছে, ঠিক আছে, একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হলো। এই প্রশ্নটা তোমরা দেখো, এখানে কি বলেছে? একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ হলো। এক নম্বর অপশন বলেছে কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, আলোর পরিবর্তন, অভিকর্ষজ এবং স্পর্শ। কী হবে অ্যান্সারটা? ঠিক আছে, আমি এখান থেকে তোমাদেরকে বলে দিই যে এর অ্যান্সারটা হয়ে যাবে কোষের রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, একটি অভ্যন্তরীণ উদ্দীপনার উদাহরণ। আচ্ছা, অভ্যন্তরীণ মানে কি? ভিতর দিকের অভ্যন্তরীণ, ঠিক আছে। তাহলে আলোর তীব্রতার পরিবর্তন, এটা অভ্যন্তরীণ। অভিকর্ষজ, এটা তো অভ্যন্তরীণ নয়। স্পর্শ অভ্যন্তরীণ। রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, এটা গাছের ভিতর দিকেই হয় কিন্তু, ঠিক আছে, কোষের ভিতর দিকে হবে, ঠিক আছে। তাহলে এটা কি একটা অভ্যন্তরীণ উদ্দীপনা না? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার গেল। অক্সিন হলো একটি কি? অক্সিন কি হরমোন? কে বলতে পারবে? খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো তো দেখি। অক্সিন কি হরমোন? অক্সিন একটা হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোন, উৎসেচক, না প্রাণী হরমোন, না রেচন পদার্থ, ঠিক আছে। অক্সিন হলো কি? কে বলতে পারবে? আমার তো মনে হচ্ছে প্রাণী হরমোন, তাই না? অক্সিন হলো একটি প্রাণী হরমোন। এটা একটি প্রাণী হরমোন না। অক্সিন আমরা প্রাণী হরমোনের মধ্যে কিন্তু পাই না। কখনোই আমরা প্রাণী হরমোনের মধ্যে পাই না, ঠিক আছে। রেচন পদার্থ তো নয়, এটা তো হবেই না। উৎসেচক তো না, এটা হচ্ছে একটা উদ্ভিদ হরমোন, ঠিক আছে। অক্সিন হলো একটি উদ্ভিদ হরমোন। অক্সিন কে আবিষ্কার করেন? অক্সিন আবিষ্কার করেন প্যাভলভ। কী করেছিলেন প্যাভলভ? কিসের জন্য কি আবিষ্কার করেছিল প্যাভলভ? প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে, এসবের জন্য প্যাভলভ আছে। সোয়ান, ঠিক আছে, এটা সেলের জন্য আছে। সোয়ান কি? সেলের ব্যাপারে, সেল যখন পড়বো, সেলের কোশ্চেনগুলো যখন করবো তখন সোয়ানের কথা আসবে, তাহলে সোয়ান হবে না, প্যাভলভ হবে না। জগদীশচন্দ্র বসু কিসের কথা বলেছিল? গাছের চলন গমন, ঠিক আছে। কিন্তু ওয়েটস বলেছিল অক্সিন আবিষ্কার করেছিল। কি বলেছিল? অক্সিন ওয়েটস আবিষ্কার করেছিল। হ্যাঁ, অক্সিন কে আবিষ্কার করেছিল? ওয়েট আবিষ্কার করেছিল। ওয়েট নামে একজন বিজ্ঞানী ছিল, সে অক্সিন আবিষ্কার করেছিল। তারপরে প্রশ্ন দেখো, প্রাণীদের রাসায়নিক সমন্বয় ও সাড়া প্রদান যার মাধ্যমে হয় সেটি হলো।
প্রাণীদের রাসায়নিক সমন্বয়ে সাড়া প্রদান যার মাধ্যমে হয়, এটার অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা বলে ফেলো। আমার মনে হয় প্রাণীদের রাসায়নিক সমন্বয়ে সাড়া প্রদান। আচ্ছা, উৎসেচক হবে, লসিকা হবে, না রক্ত হবে, না হরমোন হবে? এটা হচ্ছে কথা। কেমন করে হবে অ্যান্সারটা? উৎসেচক হবে? আমার তো মনে হচ্ছে উৎসেচক হবে না। ঠিক আছে, যখন রাসায়নিক সমন্বয়ের কথা আসবে তখন কিন্তু প্রশ্নে কিন্তু এইসব কোনো জিনিস হবে না, আলতু ফালতু কোনো জিনিসই হবে না। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাবে হরমোন। রক্ত হবে না, লসিকাও হবে না, উৎসেচক হবে না। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে হরমোন। রাসায়নিক সমন্বয়ের কথা যখন বলবে পরীক্ষাতে, ঠিক আছে, তখন হয়ে যাবে হরমোন অ্যান্সার। জীবদের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গড়ে ওঠে, জীবদের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গড়ে ওঠে অন্তঃক্ষরাতন্ত্র। সোজা কোশ্চিন একটা। বহিঃক্ষরাতন্ত্র হবে না, সনালতন্ত্র হবে না, সংবহনতন্ত্র হবে না। অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি মিলে কি তৈরি হয়? একটা অন্তঃক্ষরাতন্ত্র তৈরি হয়। পরের কোশ্চিনে চলে যাই। অন্তঃক্ষরা গ্রন্থিটি চিহ্নিত করো। এখানকার অন্তঃক্ষরা গ্রন্থিটি চিহ্নিত করতে হবে। অন্তঃক্ষরা গ্রন্থিটি কী হবে? ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি ভালো করে দেখো। লালা গ্রন্থি হচ্ছে একটা বহিঃক্ষরা গ্রন্থি, ধর্মগ্রন্থি আলাদা, অশ্রুগ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি। পিটুটারি হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তাহলে পিটুটারি হবে অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই। দেহের অনেক গ্রন্থি থাকে যেগুলিকে নালীপথ থাকে, অর্থাৎ যারা অনাল গ্রন্থি নয়। ঠিক আছে, দেহের অনেকগুলি গ্রন্থি থাকে, দেহের কী থাকে? অনেকগুলি গ্রন্থি থাকে যেগুলি নালীপথ থাকে, অর্থাৎ যারা অনাল গ্রন্থি নয়। তাহলে এটা কী হবে? এটার অ্যান্সারটা কী হবে? কে বলতে পারবে? লালা গ্রন্থি হবে কি? লালা গ্রন্থি হবে? অ্যাড্রিনাল গ্রন্থি হবে না। যেসব গ্রন্থি থাকে যেগুলিকে নালীপথ থাকে, অ্যাড্রিনাল গ্রন্থিতে কোনো নালীপথ থাকে না, থাকে বলছি কি যেগুলিতে নালীপথ থাকে। ঠিক আছে, তো অ্যাড্রিনালে থাকে না। থাইরয়েড গ্রন্থিতে নালীপথ থাকে না। লালা গ্রন্থিতে দেহের অনেক গ্রন্থি আছে। প্রশ্নটা কী ছিল যেন? দেহের অনেক গ্রন্থি আছে যেগুলিতে নালীপথ থাকে, অর্থাৎ যারা অনাল গ্রন্থি নয়। এই প্রশ্নটাই ছিল তো, যে দেহের অনেক গ্রন্থি থাকে যেগুলি নালীপথ থাকে, অর্থাৎ যারা অনাল গ্রন্থি নয়, এরকম একটি গ্রন্থি হলো। তাহলে এই প্রশ্নটা করার জন্য আমাদেরকে কি জানতে হবে? যে অনাল গ্রন্থি নয় এরকম একটি গ্রন্থি, অনাল গ্রন্থি নয়, অনাল গ্রন্থি নয় এরকম একটি গ্রন্থি, অর্থাৎ দেহের অনেক নালীপথ থাকে। ঠিক আছে, নালীপথ কার মধ্যে থাকে? পিটুইটারির মধ্যে, কিন্তু নালীপথ থাকে না। নালীপথ একমাত্র থাকে লালা গ্রন্থির মধ্যে। ঠিক আছে, এটা একটা সোজা কোশ্চেন ছিল, একটু ডিফিকাল্ট বলা যেতে পারে, কিন্তু এই প্রশ্নটা যারা ভালো করে পড়বে তারা অবশ্যই এই প্রশ্নটা পারবে। ঠিক আছে, খুঁটিনাটি করে পড়তে হবে আমাদেরকে সব। ঠিক আছে, প্রাণীদেহের ভৌত সমন্বয়ক হলো, প্রাণীদের ভৌত সমন্বয়ক হলো কি? স্নায়ুতন্ত্র, সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড, হরমোন। হরমোন তো হবে না, হরমোন রাসায়নিক সমন্বয় সাধক। হৃৎপিণ্ড হচ্ছে না, সংবহনতন্ত্র হচ্ছে না, স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের দেহের ভৌত সমন্বয়ক। ঠিক আছে, আমরা এটা সকলে জানি। আমাদের দেহের ভৌত সমন্বয়ক কি? আমাদের দেহের ভৌত সমন্বয়ক কি? স্নায়ুতন্ত্র। পরের প্রশ্ন চলে যায়। যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না সেটি হলো, যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না সেটি হলো, এখানে বহুকোষী প্রাণী কি? ফিতাকৃমি কিন্তু না, তারামাছ না, গোলকৃমি, সাইকন হবে। ঠিক আছে, যে বহুকোষী প্রাণীটির দেহে স্নায়ুতন্ত্র থাকে না সেটি হলো সাইকন। ঠিক আছে, স্নায়ুতন্ত্র থাকে না, এটা মুখস্থ করার মতো একটা কোশ্চেন। ঠিক আছে, সাইকনে কিন্তু কোনো রকম স্নায়ুতন্ত্র থাকে না। পরের প্রশ্ন চলে যায়। পরিবেশের যে বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবর্তন জীবদেহের প্রতিক্রিয়া সৃষ্টিতে সক্ষম তাকে বলে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কী হবে? পরিবেশের যে বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তন জীবদেহের প্রতিক্রিয়া সৃষ্টিতে সক্ষম। এই প্রশ্নটার অ্যান্সার হবে পরিবেশের যে বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবর্তন জীবদেহের প্রতিক্রিয়া সৃষ্টিতে সক্ষম তাকে কি বলে? উদ্দীপনা বলে না? পরিবেশের অভ্যন্তরীণ পরিবর্তন জীবদেহের প্রতিক্রিয়া সৃষ্টিতে সক্ষম তাকে কী বলবো? উদ্দীপনা বলবো। সংবহনও নয়, সাড়াও নয়, গ্রাহকও নয়। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যায়। একটি কারক অঙ্গ হলো, একটি কারক অঙ্গ যদি বলে আমাকে, একটি কারক অঙ্গ আমি কি বলবো? একটি কারক অঙ্গ হলো কি? কান একটি কারক অঙ্গ না, ত্বক একটি কারক অঙ্গ না, কোনোটি নয় তো হবে না। এখানে একটা আছে, সেটা হচ্ছে পেশি। এই যে পেশি হচ্ছে একটা কারক অঙ্গ।
ঠিক আছে, এই পেশি হচ্ছে একটা কারক অঙ্গ, ভালো করে দেখে নাও। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে? ন্যাফ্রন বলে কি? ন্যাফ্রন বলে না। অ্যাক্সন বলে? অ্যাক্সনও বলে না। নিউরোগ্লিও বলে না, নিউরন বলে। ঠিক আছে, এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে বারবার। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি? ঠিক আছে, তো 18টা কোশ্চেন আমরা করে নিয়েছি এখান থেকে। পরের কোশ্চেনে যাই। দেখো, যেসব গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে তাকে কি বলে? যেসব গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে তাদেরকে আমরা কি বলবো রে? যেসব গ্রন্থিগুলোর ক্ষরণ আমরা সরাসরি রক্তে মিশে তাদেরকে কি বলবো? তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে কিন্তু। ঠিক আছে, রক্তে যেগুলো মেশে সেগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলবো, বহিঃক্ষরা গ্রন্থি না। ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থির কী থাকে? নালী থাকে। মিশ্র গ্রন্থি আলাদা। যে মিশ্র গ্রন্থি হচ্ছে যেটা নালীও থাকবে আবার সরাসরি রক্তেও মিশবে, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যেসব গ্রন্থি যারা সরাসরি রক্তে মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। ঠিক আছে, রক্তে যেসব মেশে। লাস্ট কোশ্চেন, অক্সিজেন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদে পরীক্ষা হয়। আচ্ছা, অক্সিজেন সম্বন্ধে যে উদ্ভিদে প্রথম পরীক্ষা হয় এই কথাটা প্রথম কে বলেছিল? আচ্ছা, অক্সিজেনে কে বলেছিল না, মানে এই যে অক্সিজেনকে নিয়ে যে গবেষণাটা চলেছিল এটা কোন গাছের ওপর গবেষণা করা হয়েছিল? আমরা কি জানি অক্সিজেন একটি উদ্ভিদ হরমোন, তাই না? অক্সিজেন একটি উদ্ভিদ হরমোন। তাহলে অক্সিজেন যদি একটি উদ্ভিদ হরমোন হয়ে থাকে তাহলে এটা কোথায় পাওয়া যাবে? গাছেই পাওয়া যাবে বা উদ্ভিদেই পাওয়া যাবে। তাহলে একে কোন উদ্ভিদে প্রথম দেখা গিয়েছিল? ঠিক আছে, এটা আমরা ভালো করে সলভ করবো এই প্রশ্নটা। জই নামে একটা উদ্ভিদ আছে। ঠিক আছে, জই নামে একটা উদ্ভিদ আছে যেখানে অক্সিজেন সম্পর্কে প্রথম সম্বন্ধে যে পরীক্ষা হয় সেটি জই গাছেই কিন্তু হয়। ঠিক আছে, অক্সিজেন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদের পরীক্ষা হয় সেটা হলো জই গাছ। অনেকে মনে করবে মোটর গাছ। ঠিক আছে, অনেকে কিন্তু এই মোটর গাছটাও অ্যান্সার দিবে। ঠিক আছে, মোটর গাছ কিন্তু অ্যান্সার হবে না, আগেই বলে দিচ্ছি, মোটর গাছ অ্যান্সার হবে না। মোটর গাছে কিন্তু কোনো রকম অক্সিজেনের টেস্ট করা হয়নি। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 4, জই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা এই যে ক্লাসগুলো করলে, এই ক্লাসটা যে করলে, এই ক্লাসটার যে যদি পিডিএফ নোটস যদি তোমরা চাও, তোমরা যদি এই ক্লাসের পিডিএফ নোটস চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, অবশ্যই তোমরা টেলিগ্রামের জয়েন হয়ে যাও এবং ক্লাসের যে নোটসগুলো আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যেটা বললাম সেটা আরেকটা হচ্ছে যে বইটা যদি তোমরা কিনতে চাও, স্মার্ট গ্যালাক্সির যে বইটা স্মার্ট বুকটা লঞ্চ করেছি আমরা, সেটা কিনতে চাইলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে গিয়ে তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। বা তাছাড়াও যদি তোমরা কিনতে চাও তোমরা বালুরঘাট সেন্টারে এসেও কিন্তু তোমরা বইটা পারচেস করতে পারো অফলাইনে এসে। আর আমাদের ব্রাঞ্চগুলো সম্পর্কে তো বলেই দিলাম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।